আজকে আমরা করব র্যাপিড টেস্টের 4 নম্বর টেস্ট যে মডেল সেই মডেলের সমাধান। তো এর আগে তোমাদের 3টে ভিডিও আমি তৈরি করে দিয়েছিলাম। তো আজকে চতুর্থ ভিডিও ক্লাসটা তোমাদের সমাধান করাবো। প্রথম চলে আসি সেকশন 2 গ্রুপ বি। প্রথম এর 1 নম্বর দিয়েছে দেখাও যে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে সমবৃহত্তল লম্ব বরাবর থাকে। আমরা কি জানি, আমরা এইভাবে দেখাবো। ধরো এটা মানে একটা সমবৃহত্তল, তড়িৎ ক্ষেত্রটা এইভাবে আছে। এখানে যদি দুখানা বিন্দু নিয়ে এ আর বি, একটা একক আধানকে এ থেকে বি তে নিয়ে যাচ্ছে, তাহলে তার সরণটা এদিকে। এবার সমবিভবতলের উপর কোন একটা আধানকে নিয়ে যেতে কার্য করতে হয় 0। তাহলে একক আধানের জন্য কার্য, তাহলে কৃতকার্য মানে কত, dw কত, f ডট dx। এবার কিউ আধানকে যদি এ থেকে বি তে নিয়ে যায়, এ বিটা হচ্ছে dx এইটুকুনি, তাহলে এটা চলে আসছে qe ডট dx। অতএব qe dx cos থিটা। এবার একক আধানকে বা কিউ আধানকে তড়িৎ ক্ষেত্রে মানে সমবিভবতলের একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে কার্যের মান কত হয়, 0 হয়, তাকে সমবিভবতল বলে। তাহলে এটার মান 0, যেহেতু সমবিভবতল তাহলে কার্যটা 0, অর্থাৎ cos থিটা এখান থেকে কত আসছে 0, অর্থাৎ থিটা চলে আসছে π/2। তাহলে সমবিভবতলের ক্ষেত্রে তাহলে তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা কোন দিকে হওয়া উচিত, তলের লম্ব বরাবর। এটাকে আমরা থিটা ধরেছিলাম, থিটাটা হচ্ছে n ক্যাপ। তাহলে তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে হবে, n ক্যাপ বরাবর হবে। সুতরাং আমাদের কি ছিল, সমবিভব তলে, সুতরাং সমবিভব তলের সাথে ক্ষেত্র ভেক্টর সমকোণে বা ক্ষেত্র ভেক্টর সমকোণ বরাবর হয়, বা লম্ব বরাবর, সমকোণ বা লম্ব বরাবর হয়। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা দেখিয়ে দিতে পারি সমবিভব তলের ক্ষেত্রে। ছবিটা আশা করি ক্লিয়ার আসছে। এরপর আমরা পরের প্রশ্ন, অথবা একটা কোশ্চেন আছে, দেখো একটি পরিবাহী গোলকের ব্যাসার্ধ 1 মিলিমিটার, বায়ুতে ধারকত্ব কত, এটা আমরা বার করি। ব্যাসার্ধ বলে দিয়েছে 1 মিলিমিটার, তার মানে 10⁻³ মিটার। তাহলে সি কত, 4πε0r, মানে 1/9 × 10⁹ × 10⁻³ তাহলে 1/9 × 10⁻12 ফ্যারাড। তাহলে ধারকত্ব হলো 1/9, তোমরা ক্যালকুলেট করে নেবে। আচ্ছা, এই গোলকটি এক আধান 1 কুলম আধান ধরে রাখতে পারবে কিনা, তাহলে বিভবটা বার করো। ভি সমান হচ্ছে q/c। কিউ কত, কিউ দিয়েছে হচ্ছে 1 কুলম, তাহলে 1 কুলম। ধারকত্ব কত এসছে, 1/9 × 10⁻12 ফ্যারাড। তাহলে দেখো ভোল্টেজটা, বিভবটা অনেক বেশি হয়ে যাচ্ছে, 9 × 10⁻12 ভোল্ট। তাহলে বিভবটা অনেক বেশি হওয়ার জন্য এখানে আধানটা কখনোই ধরে রাখতে সক্ষম হবে না, এখানে তড়িৎমোক্ষণ ঘটবে। আচ্ছা, 2 দাগের কোশ্চেন কি, বৈদ্যুতিক কোষের তড়িৎচালক বল নির্ণয় করার জন্য ভোল্টমিটার বা পোটেনশিয়াল অপেক্ষা পোটেনশিওমিটার অগ্রাধিকার পায় কেন? কারণ ভোল্টমিটারের ক্ষেত্রে বর্তনী আমাদের ব্যালেন্স কন্ডিশন, বা যেটাকে বলতে পারি আমরা নিষ্পন্ন অবস্থায় কাজ করে না। কিন্তু পোটেনশিওমিটারের ক্ষেত্রে, পোটেনশিওমিটার আমরা কি জানি, ব্যালেন্স কন্ডিশন, সেই ক্ষেত্রে প্রশমিত অবস্থায় কাজ করে, প্রতিমিত অবস্থায়। সেই জন্য সেক্ষেত্রে আমার পোটেনশিওমিটারের ক্ষেত্রে আমরা এটাকে এইভাবেও দেখাতে পারি, দু একটা। ই সমান হচ্ছে ভি প্লাস আইআর।
এবার ভোল্টমিটারের ক্ষেত্রে প্রবাহ মাত্রা শূন্য হবে না, কিন্তু পোটেনশিওমিটারের ক্ষেত্রে আমাদের যখন মাপবো প্রতিমিত অবস্থায় I শূন্য অতএব V সমান E, মানে বিভব কোষের যে তড়িৎচালক বলের মান হবে সেটাই হচ্ছে পোটেনশিওমিটারের বিভব পার্থক্যের সমান হবে, কিন্তু এটা হচ্ছে কোন ক্ষেত্রে? পোটেনশিওমিটারের ক্ষেত্রে। আর ভোল্টমিটারের ক্ষেত্রে ভোল্টমিটার প্রতিমিত অবস্থায় কাজ করে না, মিটারের ক্ষেত্রে I not equal to 0 অতএব V হচ্ছে আমাদের লেস দ্যান E হয়ে যায়, মানে প্রকৃতপক্ষে যে মানটা পাওয়া দরকার কোষের তড়িৎচালক বল অপেক্ষা কম পরিমাণ আমরা বিভব পাই, যেটা পাঠ পাই, রিডিং পাই, সেটা কিন্তু সঠিক হয় না। তাহলে কারণটা তাহলে কি? আমরা পোটেনশিওমিটারটা ব্যবহার করছি কারণ পোটেনশিওমিটার প্রতিমিত অবস্থায় বা ব্যালেন্স কন্ডিশনে কাজ করে। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট কোশ্চেনে যাব। নম্বর দাগের প্রশ্ন দিয়েছে। আচ্ছা, 2 বর্তনীতে গ্যালভানোমিটারের সাহায্যে শান্টের ক্রিয়া ব্যাখ্যা করো। শান্টের তোমরা করবে, আমি বর্তনীতে জাস্ট দেখাচ্ছি। গ্যালভানোমিটারের সাথে একটা নিম্নমানের রোধ যুক্ত করা হয় S। শান্টের কাজটা কি? কোনো কারণে যদি ভোল্টেজটা বেড়ে যায়, প্রবাহ মাত্রাটা বেড়ে যায়, ভোল্টেজ বা প্রবাহ মাত্রা যদি বেড়ে যায়, ভোল্টেজ না, তাহলে এক্সট্রা যে কারেন্টটা সেটা শান্টের ভিতর দিয়ে পাস করে যায়। এখানে কারেন্ট যাবে IG, এখানে মোট কারেন্ট পাঠালাম, এটা গ্যালভানোমিটার পূর্ণ বিক্ষেপ হয় IG তে, তো IG থেকে যদি I এর মানটা যদি বড় হয় সেই ক্ষেত্রে শান্ট ব্যবহার না করলে এটা পুড়ে যাবে। তো তার ভিতরে তাহলে শান্টের ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে? I মাইনাস IG। এখান থেকে আমরা যদি হিসাব করি S এর মানটা চলে আসবে G বাই I বাই IG মাইনাস 1 বা G বাই N মাইনাস 1। তাহলে শান্ট ব্যবহার করছি কেন? আমার এক্ষেত্রে এটা ইকুইভ্যালেন্ট হচ্ছে ভোল্টমিটারের, এটা একটা ভোল্টমিটারের সমতুল্য। তাহলে শান্ট কি করছে? অতিরিক্ত যে প্রবাহ মাত্রা সেটা নিজের ভিতর দিয়ে পাস করিয়ে দিয়ে, শান্ট মানে হচ্ছে বিকল্প পথ বা প্যারালাল পাথ, তার ভিতর দিয়ে চলে যাচ্ছে। তার ফলে অতিরিক্ত প্রবাহ মাত্রা জনিত ক্ষতি হাত থেকে আমরা রক্ষা করতে পারছি যন্ত্রটাকে। আচ্ছা, এরপর কি 3-এরটা ভালোই দিয়েছে প্রশ্নগুলো, তোমরা করবে ভালো করে। 3-এর দাগে দিয়েছে একটি ক্ষুদ্র চুম্বকের উত্তর মেরুকে উত্তরমুখী করে স্থাপন করা হলো। চুম্বক থেকে 0.15 মিটার দূরে উদাসীন বিন্দু পাওয়া গেল। আচ্ছা, এখন চুম্বকটিকে দৈর্ঘ্য বরাবর দুভাগে করে একটি অংশের উত্তর মেরুকে উত্তরমুখী করে বসালে কোথায় উদাসীন বিন্দু পাওয়া যাবে? দেখো, উত্তর মেরুকে উত্তরমুখী করে রাখলে উত্তর মেরুকে উত্তরমুখী করে রাখলে উদাসীন বিন্দুর অবস্থান হয় লম্ব সমদ্বিখণ্ডকের উপর। সুতরাং কেমন হচ্ছে? এরকম জায়গায় পাবো, এটা যদি আমাদের নর্থ হয়, এটা সাউথ হয়, এইদিকে পাবো লব্ধিক চৌম্বক ক্ষেত্র, আর এইদিকে হচ্ছে পৃথিবীর চুম্বক ক্ষেত্র, অনুভূমিক উপাংশ। তাহলে কি হচ্ছে? অতএব B সমান হচ্ছে H, মানে ওই স্থানে ভূচুম্বক ক্ষেত্রের যে অনুভূমিক উপাংশ সেটা এই বিন্দুতে চুম্বক দ্বিমেরুর যে লব্ধি ক্ষেত্রফল হলো সেটাকে ব্যালেন্স করছে। তো অর্থাৎ এই ক্ষেত্রে আমরা তাহলে কত লিখতে পারি? P বাই
μ0/4 পাই। ক্ষুদ্র দ্বিমেরু যদি ধরেন, দ্বিমেরুটাকে যদি ক্ষুদ্র ধরেন, ক্ষুদ্র তাহলে হচ্ছে p/dq। যদি এখানে এটা 12 ধরি তাহলে l < d ধরলে এটা আসলে p/dq। আর p মানে কি? দ্বিমেরু ভ্রামক মানে মেরু শক্তি ইনটু দৈর্ঘ্য। এবার দেখো আমাদের h টা কনস্ট্যান্ট, ভূচুম্বক ক্ষেত্র অনুভূমিক উপাংশ একটা কনস্ট্যান্ট, তাহলে বলতে পারি p সমানুপাতিক dq। ওকে, এবার বলছে দৈর্ঘ্য বরাবর যদি দুটো ভাগ করি, দৈর্ঘ্য বরাবর যদি দুটো ভাগ করি তাহলে আমার নতুন যেটা ভাগ করার পর নতুন যে ভ্রামক হবে এটা p ড্যাশ হবে। দৈর্ঘ্যটা অর্ধেক হয়েছে তাহলে এটা হবে p/2। তাহলে আগে তাহলে কত হবে? p1/p2 সমান d1/d2 হোল কিউব। তাহলে p1 টা হচ্ছে এখানে p, p2 হচ্ছে p/2, পরিবর্তন হলো d1 টা হচ্ছে 0.15, d2 বার করতে হবে। তাহলে বসিয়ে দাও, তাহলে এটা কত আসছে? p/2 সমান d1/d2 হোল কিউব। তাহলে এটা আসছে 2। তাহলে d1 এখানে কত হচ্ছে? d1/d2 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 1/3। তাহলে d2 আসছে d1/2 টু দি পাওয়ার 1/3, মানে d1 টা কত? 0.15/2 টু দি পাওয়ার 1/3 মিটার। তাহলে আমাদের নতুন যে দূরত্বে আমাদের এটা পাবো, উদাসীন বিন্দুটা পাবো, সেটার অবস্থান কত হলো? 0.15/2 টু দি পাওয়ার 1/3। দৈর্ঘ্যটা অর্ধেক করা হয়েছে তাই ভ্রামকটা অর্ধেক হয়ে গেছে। তাহলে এটা আমাদের কত আসছে আমরা দেখে নিই। 0.15/2 টু দি পাওয়ার 1/3, 0.119 মানে 0.12। এটা আসছে 0.119 মিটার বা 0.12 মিটার। তাহলে নতুন যে বিন্দুতে উদাসীন বিন্দু পাওয়া যাবে তার অবস্থানটা হচ্ছে কেন্দ্র থেকে 0.12 মিটার দূরে, আগে যেটা ছিল 0.15 মিটার। আচ্ছা, চারেরটা, ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় সমগ্র ব্যবস্থা জলের মধ্যে নিমজ্জিত করলে ঝালর প্রস্থের ব্যাপ্তির কি পরিবর্তন হবে? খুব সহজ প্রশ্ন। ঝালর প্রস্থের সূত্র কি? বিটা সমান ল্যামডা ডি বাই স্মল ডি। ঝালর প্রস্থ বিটা সমান ল্যামডা ডি বাই স্মল ডি। এবার বিটা সমানুপাতিক ল্যামডা। জলে যদি বলি, জলে ল্যামডা ওয়াটার হবে ল্যামডা এয়ার বাই মিউ লেস দেন ল্যামডা এয়ার। অতএব বিটা ওয়াটার হবে বিটা এয়ার বাই মিউ লেস দেন বিটা এয়ার। তাহলে জলে গেলে ঝালর প্রস্থ মিউ ভাগ হয়ে যাবে। জলের যা প্রতিসরাঙ্ক, জলের প্রতিসরাঙ্ক 1 থেকে বেশি 4/3, তাহলে বিটাটা হয়ে যাবে, যদি প্রথমে ঝালর প্রস্থ যা থাকবে তার তুলনায় ঝালর প্রস্থের ব্যাপ্তি পরিবর্তন হবে এবং ঝালর প্রস্থ কমে যাবে। কতটা কমে যাবে? আমরা যদি এটাকে বসাই, মিউ ওয়াটার যদি বলি 4/3, তাহলে এটা চলে আসছে 3/4 ইনটু বিটা এয়ার। তাহলে বায়ুতে যে ঝালর প্রস্থ তার তুলনায় 3/4 অংশ হবে, অর্থাৎ 25%, 25% কমে যাবে। ঠিক আছে, নেক্সট প্রবলেমে যাব আমরা। তোমরা প্রশ্নগুলো করবে। চারে কি দিয়েছে? কাঁচ থেকে বায়ুতে প্রতিসরণের ক্ষেত্রে দৃশ্যমান বর্ণালীর কোনটির সংকট কোণ সবচেয়ে কম এবং কেন? চারের অথবা sin থিটা c ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কি সূত্র? 1/μ, আর μ ইকুয়ালস টু হচ্ছে a প্লাস b বাই ল্যামডা স্কয়ার। দেখো, মাধ্যমের প্রতিসরাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক।
আবার সংকট কোণ মিউ এর ব্যস্ত অনুপাতিক, তাহলে এই দুটো রিলেশন থেকে বলতে পারি, অতএব এখানে বলতে পারি মিউ প্রপোর্শনাল টু 1/λ, অতএব sin থিটা c প্রপোর্শনাল টু λ। তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তার সংকট কোণ বেশি। অতএব লাল বর্ণের ল্যামডা সর্বোচ্চ আর বেগুনি বর্ণের ল্যামডা সর্বনিম্ন। তার মানে কোনটার সর্বনিম্ন হবে, সবচেয়ে কি বলেছে এখানে সবচেয়ে ছোট কোনটার হবে, তাহলে সবচেয়ে কম সংকট কোণ হবে বেগুনি বর্ণের ক্ষেত্রে। তাহলে সংকট কোণ বেগুনি বর্ণের ক্ষেত্রে বেগুনি বর্ণের থিটা সি সবচেয়ে কম হবে, কারণ ল্যামডা সবচেয়ে কম। তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে কম, তাই ওর সংকট কোণের মান সবচেয়ে কম হবে, যেহেতু সমানুপাতিক। ট্রানজিস্টরের ভূমিকে সবচেয়ে কম মাত্রায় ডোপিং কেন করা হয়, কারণ এমিটার থেকে মুখ্য বাহকগুলি যখন ভূমিকে অতিক্রম করে সংগ্রাহকের দিকে যাবে বা কালেক্টরের দিকে যাবে, যায় না, ওখানে কম মাত্রায় রিকম্বিনেশন বা সংমিশ্রণ ঘটে, যার ফলে ভূমি প্রবাহ মাত্রাটা কমানোর জন্য এটা করা হয়। ঠিক আছে, যাতে ওখানে কম পরিমাণ মুখ্য বাহকগুলো যখন নিঃসারক থেকে ভূমি হয়ে সংগ্রাহকে যায়, ভূমিতে যেন কম মাত্রায় সংমিশ্রণ ঘটে এবং ভূমি প্রবাহের মান কম হয়, তার জন্য কম করা হয়। এটা উত্তর লিখলেই চলবে। আচ্ছা, জেনার ডায়োডের ক্ষেত্রে বিভব প্রভেদের সঙ্গে প্রবাহ মাত্রার পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করো এবং ব্রেকডাউন ভোল্টেজ নির্দেশ করো। ঠিক আছে, এটা তোমরা আমার ভিডিও ক্লাসে পেয়ে যাবে। জেনারের ক্ষেত্রে ভোল্টেজ, জেনারের যে আমাদের সেমিকন্ডাক্টর অ্যান্ড ডিভাইস যে ভিডিও ক্লাসটা আছে তোমরা ফলো করবে, আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে বা ভিডিও ক্লাসের মধ্যে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আচ্ছা, চলে যাই পরের কোশ্চেনে। 6 কোশ্চেনের পর আমরা শুরু করব। এরপর আমরা 6 কোশ্চেন দেখি। গ্রুপ সি কোশ্চেন নাম্বার 6। তাহলে ওইগুলো তোমরা জেনারেল ডায়োডের যে গ্রাফটা দেখে নেবে, আমি আর আঁকলাম না, তোমরা নিশ্চয়ই দেখেছো। গ্রুপ সি কোশ্চেন নাম্বার 6। তড়িৎ বিভবের সংজ্ঞা দেওয়া যেন অসীম দূরত্ব থেকে কোন একটি একক মানে ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেটা ওই বিন্দু তড়িৎ বিভব। 12 দৈর্ঘ্যের একটি বর্গক্ষেত্রে 4টে কৌণিক বিন্দুতে 4টে আধান আছে। অঙ্কটা করি। এটা 12 বলেছে, কত কত প্লাস কিউ, যেমন দেবে সিরিয়ালি লিখবে, উল্টো পাল্টা লিখবে না। মধ্যবিন্দুতে প্লাস কিউ আর, আচ্ছা দুটো প্লাস কিউ এর মধ্যবিন্দুতে কি বলেছে, দুটি প্লাস কিউ আধানের মধ্যবিন্দুতে বিভব কত, মানে এই বিন্দুতে, সাপোজ এটা পি বিন্দু, পি বিন্দুর বিভব নির্ণয় করতে হবে। বিভব কি, কিউ থেকে x দূরত্ব হচ্ছে q বাই 4 পাই এপসিলন 0 x। তাহলে এটাকে নাম দিলাম a b c d। তাহলে এবার চলে আসি, তাহলে vp দেখো এর জন্য তাহলে কত হবে, এই দূরত্বটুকুনি কত l, এটাও l, এটা কত √l² প্লাস 4l², মানে 5√l, এটাও তাই হবে। তাহলে কত হলো, এর জন্য বিভব কত হলো q বাই 4 পাই এপসিলন 0 l প্লাস, এটাও তাই 2 লিখে দিলাম এই দুটোর ক্ষেত্রে, প্লাস নিচে লিখছি মাইনাস q বাই 4 পাই এপসিলন 0 √5l, এরকম দুটো আছে তাই ইনটু 2। তাহলে প্লাস কিউ এর জন্য একটা, এর জন্য একটা, হয়ে গেল দুটো একই, তাই 2 গুণ করেছি। মাইনাস কিউ এটার জন্যও যা হবে, এর জন্য তাই কিউ বাই আর। সূত্র কি, ভি সমান কিউ থেকে x দূরত্বে হচ্ছে কিউ বাই 4 পাই এপসিলন 0 x। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করছি। তাহলে এখানে কমন চলে গেল, কিউ বাই 2q বাই 4 পাই এপসিলন 0 l কমন গেল, 1 মাইনাস 1 বাই
√5, এটাই অ্যান্সার। তাহলে দুটো প্লাস কিউ আধানের মধ্যবিন্দুর বিভব আমরা বার করে ফেলেছি। অথবা শূন্য স্থানে তড়িৎভেদ্যতার একক কি, ইপসিলন জিরোর একক জানো। দুটি সমান আধান কিউ এর সংযোগকারী মধ্যবিন্দুতে কিউ আধান রাখা আছে সাম্যাবস্থার শর্ত, আমি এখানে করছি। অথবা দুটি সমান আধান আছে প্লাস কিউ প্লাস কিউ। এটা আমি তোমাদের যখন একটা সাজেশন ভিডিও দিয়েছিলাম স্থির তড়িতে, সেখানে করানো ছিল। এর মধ্যবিন্দুতে একটা স্মল কিউ আধান আছে। সাম্যাবস্থার ক্ষেত্রে মনে রাখতে হবে যে কোনো সাম্যাবস্থার ক্ষেত্রে কি যে কোনো একটা প্রান্তীয় আধানের উপর মোট বলটা শূন্য করতে হবে। তো ধরো এই দূরত্বটা ধরলাম, এটা আর এটাও আর। তাহলে এ বিন্দুতে, আমি এ বিন্দুর সাপেক্ষে বলছি, প্রযুক্ত বল, প্রযুক্ত মোট বল বার করবো। সাম্যাবস্থার ক্ষেত্রে মোট বলটা শূন্য হবে। তাহলে কি কি হচ্ছে, এর জন্য কত কিউ কিউ বাই আর স্কয়ার প্লাস এর জন্য কত কিউ কিউ বাই 2r, এই দূরত্বটা 2r হোল স্কয়ার সমান 0। মোট বল শূন্য করতে হবে, কাটাকুটি করে আসছে, কিউ চলে আসছে মাইনাস কিউ বাই 4। তাহলে কিউ এর মানটা কত হলে সাম্যাবস্থায় থাকবে, মাইনাস কিউ বাই 4 হলে সাম্যাবস্থায় থাকবে। আচ্ছা, সাতেরটা চলে যাই এবার। আশা করি সমাধানগুলো তোমাদের কাজে লাগবে। একটি ব্যাটারির সাহায্যে একটি ধারক কাহিত করে ব্যাটারি বিচ্ছিন্ন করা হলো। ধারকের দুটি পাতের মধ্যে একটি পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করানো হলো। ধারকত্ব আধান সঞ্চিত শক্তি কি পরিবর্তন হবে? 7। আচ্ছা, ব্যাটারি থেকে বিচ্ছিন্ন অবস্থায় ব্যাটারি যদি যুক্ত থাকে তাহলে ধারকের বিভব ধ্রুবক, ব্যাটারি যদি বিচ্ছিন্ন থাকে তাহলে আধান ধ্রুবক। অবস্থায় আধান, সঞ্চিত আধান একই থাকবে। প্লেট প্রবেশ করানো হোক বা না হোক, কিউ এর কোনো পরিবর্তন হবে না। তাহলে ব্যাটারি থেকে বিচ্ছিন্ন অবস্থায় কি কনস্ট্যান্ট থাকে? কিউ কনস্ট্যান্ট থাকে। এবার দেখো, বলেছে একটি পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করিয়েছি। এখন পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করালে সি বাড়বে। কারণ কি? সি সমান C0 ইন্টু কে। কেটাকে বলে পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করালে ধারকত্ব যত গুণ বৃদ্ধি পায় সেটাই তার হলো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে সি যদি বাড়ে, এখন ভি সমান হচ্ছে কিউ বাই সি। তাহলে কিউটা তো একই থাকবে, আধানটা সঞ্চিত আধান একই। সিটা কত হয়েছে? আগে ছিল, আগে কত ছিল? C0, এখন হচ্ছে তাহলে কে C0। তাহলে V0, V0টা কত? শূন্য মান। যখন আমরা চার্জ করেছিলাম Q বাই C0 ছিল শূন্য মাধ্যমে। শূন্য মাধ্যমে দুটো ধারকের পাতের বিভব পার্থক্য V0। শূন্য যখন মধ্যবর্তী স্থানটা শূন্য মাধ্যম, তখন ওটা। তাহলে এখন কত হবে? K ভাগ, তাহলে K ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ভাগ, তাহলে অতএব বিভব কমবে। কারণ কেটা ভাগ হচ্ছে, যেহেতু কে গ্রেটার দ্যান 1। আর শক্তি, সঞ্চিত শক্তি হাফ কিউ ভি। তাহলে ভি যদি কমে, কিউটা কনস্ট্যান্ট, তাহলে অতএব ই সমানুপাতিক ভি, যেহেতু কিউ ধ্রুবক, কিউ সমান কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে অতএব সঞ্চিত শক্তি কমবে। এভাবে লিখে করতে হবে, যেমন ভাবে লিখে দিলাম।
তাহলে কি শিখলাম, ধারকের দুটো পাতকে কোনো ব্যাটারির সাহায্যে যুক্ত করে আহিত করার পর যদি ব্যাটারি বিচ্ছিন্ন করি তাহলে কি কমে যাবে, কনস্ট্যান্ট থাকবে কি আধান, আধান থাকবে কনস্ট্যান্ট, দিয়ে কোনো একটা ডাইইলেকট্রিক স্ল্যাব যদি প্রবেশ করানো হয় তাহলে ধারকত্ব বাড়ে, ধারকত্ব বাড়লে বিভব কমবে, সঞ্চিত শক্তি কমবে। বৈদ্যুতিক ফিউজ কি জানো, 220 ভোল্ট 40 ওয়াট 220 ভোল্ট 100 ওয়াট 220 ভোল্ট দুটো বাতিকে শ্রেণীতে যুক্ত করা হলে কোনটির বাল্বের ফিলামেন্ট গলে যাবে এবং কেন, দেখি মুছে দিলাম। 8টা এবার প্রথমটা বলেছে 40 ওয়াট 220 ভোল্ট, আর একটা দিয়েছে 100 ওয়াট 220 ভোল্ট। আমরা দুটো রোধ বার করে নিই, এই ক্ষেত্রে রোধটা R1, এর ক্ষেত্রে R2। R মানে হচ্ছে V স্কয়ার বাই R, V স্কয়ার বাই P, তাহলে 220 স্কয়ার বাই 40, এটা হচ্ছে 220 স্কয়ার বাই 100। প্রথমটা কত আসছে, 220 স্কয়ার ভাগ 40, 1210। এটা আসছে হচ্ছে 484, 220 স্কয়ার ভাগ 484। এবার এই দুটো রোধকে শ্রেণীতে যুক্ত করা হলো, দিয়ে একটা ব্যাটারি যুক্ত করা হয়েছে কত ভোল্ট, কত ভোল্ট উৎস বলে 440 ভোল্ট 440 লাইনে যুক্ত করেছে। তাহলে আই কত হবে, ই বাই আর প্লাস আর, মানে 1210 প্লাস হচ্ছে 484, তাহলে 440 ভাগ 1210 যোগ 484, 0.259 অ্যাম্পিয়ার, মানে 0.26। তাহলে এখন এর কত ক্ষমতা, অতএব প্রথম বাতির শ্রেণী বর্তনীতে ক্ষমতা কত হবে, I স্কয়ার R, তাহলে এটা স্কয়ার ইনটু 1210, 81.63 ওয়াট। প্রথমটাই বলে যাবে কারণ প্রথমটা 40 ওয়াট ছিল, এখানে কত হয়ে গেছে শ্রেণীতে, আর দ্বিতীয় বাতির শ্রেণীতে কত তাহলে হবে I স্কয়ার R2, তাহলে কত জানো 0.259 স্কয়ার গুণ 484 32, এটা গ্রেটার দ্যান 40 ওয়াট। আগে এটা ছিল 40 ওয়াট, এখানে বর্তনীতে এটা কত ক্ষমতা দেখাচ্ছে 81.63, তাহলে ওটা 40 ওয়াটের থেকে বেশি, তাহলে ওটা ম্যাক্সিমাম 40 ওয়াট হতে পারে, তাহলে ওর থেকে বেশি যাচ্ছে, এটা 32.46 ওয়াট। এটা কত ছিল 100, তাহলে লেস দ্যান 100, তাহলে কি দেখবো, কোনটা বলবে, প্রথমটার ব্যয়িত ক্ষমতা তার গায়ে যে রেটিং এর থেকে বেড়ে যাচ্ছে, অর্থাৎ প্রথম বাতিটি 40 ওয়াট 220 ভোল্ট বাতিটি গলে যাবে, ঠিক আছে, 40 ওয়াট 220 ভোল্ট বাতিটি গলে যাবে। আচ্ছা, অ্যাম্পিয়ারের বদ্ধপদের সূত্র লেখো, টরয়েড দেখে নেবে, অথবা কিউ আধানকে কি বলেছে এখানে, একটি কিউ আধান এম ভরের কণা ভি বেগে সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে প্রবেশ করলো, মানে সাইক্লোটন। কণাটির উদ্ভূত বলের অভিমুখ কোন দিকে হবে, কেন্দ্রের দিকে হবে, বৃত্তপথে কণাটির গতিপথ কেমন হবে, বৃত্তপথ হবে, সাইক্লোটন কম্পাঙ্ক নির্ণয় করে ফেলবে, সহজ জিনিস। 10টা, কোন সুষম চৌম্বক ক্ষেত্রে পরাচুম্বক তিরস্চুম্বক পদার্থের গোলক স্থাপন করলে বলের রেখাগুলো কেমন হয়, পেয়ে যাবে ছবি, এটা আশা করি জানো তোমরা। পরাচুম্বক রাখলে বলের রেখাগুলো গোলকের ভেতর দিয়ে যাবে, তিরস্চুম্বকের ক্ষেত্রে বিকর্ষিত হবে, দূর দিয়ে যাবে, তোমরা জানো, মানে এরকম দেখতে হবে। পরাচুম্বকের ক্ষেত্রে বলের রেখাগুলো এরকম ভাবে যাবে,
আর যদি পরাচুম্বক হলো, তিরস্চ চুম্বকের ক্ষেত্রে কেমন যাবে? বিকর্ষিত হয়। তাহলে তিরস্চ চুম্বক, তিরস্চ চুম্বক নাকি? হ্যাঁ, তিরস্চ চুম্বক। তিরস্চ চুম্বকের ক্ষেত্রে বলরেখাগুলো দূর দিয়ে যাবে, এটা পরাচুম্বকের ক্ষেত্রে ভেতর দিয়ে যাবে। ঠিক আছে, ছবিটা বইতেও পেয়ে যাবে, দেখে নেবে। আচ্ছা আচ্ছা, একটি অঞ্চলে চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকে মুক্ত রাখার পদ্ধতি। একটি অঞ্চলকে চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকে, সেটাকে বলা হচ্ছে আমাদের, তো আমরা কি জানি দেখো, তিরস্চ চৌম্বক পদার্থ বা সেটা চৌম্বক রক্ষক। চৌম্বক রক্ষক মানে কোন একটা পদার্থের ভেতরে কোনো স্থানে যদি কোন একটা পদার্থ ধরো আছে, যেমন যেগুলো ঘড়ি, দামি ঘড়ি, সেগুলো অ্যান্টি ম্যাগনেটিক চিহ্নিত ঘড়ি হয়, সেগুলোকে পৃথিবীর চুম্বক ক্ষেত্রের হাত থেকে রক্ষা করার জন্য কি করা হয়, তাকে একটা বলয় দিয়ে বা রিং দিয়ে ঘিরে দেওয়া থাকে ভেতরে, ইন্টারনালি একটা রিং বা রিং, যেটাকে আমরা বলয় বলছি থাকে, সেটা কিসের হবে? তিরস্চ চুম্বক। কারণ তিরস্চ চুম্বক পদার্থের ভিতর দিয়ে চুম্বক ক্ষেত্র অতিক্রম করতে পারে না, তো সেই জন্য সেই ব্যবস্থাকে বলা হচ্ছে, এখানে বলেছে একটি অঞ্চলকে চুম্বক ক্ষেত্রে টিকে রাখার জন্য পদ্ধতি উল্লেখ করো, তাহলে সেটাকে কি বলবো? চৌম্বক রক্ষক ব্যবহার করা হবে, তিরস্চ চুম্বক পদার্থ দিয়ে তৈরি, সেটা দিয়ে ঘিরে দেবো। তিরস্চ চুম্বক পদার্থের ভেতর দিয়ে, মানে ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালের ভেতর দিয়ে চুম্বক ক্ষেত্র যেতে পারে না, আর্থ ম্যাগনেটিক ফিল্ড হোক বা যে কোনো চুম্বক ক্ষেত্র বাইরে দিয়ে যায়, দেখতে পাচ্ছি। আচ্ছা, লোহার আপেক্ষিক বেদ্যতা 5500, মানে μr দিয়েছে, চৌম্বক প্রবণতা কত? k বার করতে হবে। μr = 1 + k, প্রবণতা বার করতে পারবে। বোর ম্যাগনেটনের রাশিমালা নির্ণয় করো। বোর ম্যাগনেটনটা একটু দেখিয়ে দিই। বোর ম্যাগনেটনের রাশিমালা, এটা হচ্ছে আমাদের 10-এর, অথবা সব করাবো না, যেগুলো তোমরা চেষ্টা। বোর ম্যাগনেট, বোর মানে কি? ইলেকট্রন গুলো ঘুরছে, ইলেকট্রনটা যে ঘুরছে একটা নির্দিষ্ট বেগে, এটা ব্যাসার্ধ ভেক্টর, তার ক্ষেত্রে চৌম্বক ভ্রামক কত হয়? pm সমান হচ্ছে ia, I মান হচ্ছে E/t, আর এটা হচ্ছে পাই r², তাহলে এটা EV/r/2। এবার এটা আমরা লিখছি কত? m দিয়ে গুণ করলে কত আসছে? E/2m * l। মানে যদি ভেক্টর ফর্মটা দেখি তাহলে কেমন হচ্ছে? এটা হচ্ছে ইলেকট্রনের চৌম্বক ভ্রামক আর কৌণিক ভরবেগের সম্পর্ক। যদি ইলেকট্রনটা এদিকে ঘোরে, যেহেতু এদিকে ঘুরছে, তার কৌণিক ভরবেগটা এদিকে হবে, চৌম্বক ভ্রামকটা নিচের দিকে হবে। আর ইলেকট্রন নিচে একটা ঋণাত্মক চার্জ, নেগেটিভ চার্জ। তো এবার বোর তত্ত্ব অনুসারে আমরা কি লিখতে? তাহলে শুধু অতএব ইলেকট্রনের চৌম্বক ভ্রামক pm সমান কত হলো? শুধু মানটা লিখছি, /2m * l। এবার বোর তত্ত্ব অনুসারে l মানে কত? কৌণিক ভরবেগ কত হয়? nh/2π, তোমরা জানো সবাই। তাহলে n * eh/4πm, এটাকেই বলা হয় n * μb। μbটাই হলো অতএব বোর ম্যাগনেটন চলে এলো কত? বোর ম্যাগনেটন চলে এলো μb eh/4πm। প্রথম বোর কক্ষপথে যে ইলেকট্রন ঘুরছে তার যে চৌম্বক ভ্রামক n = 1, মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যাটা যদি 1 হয়, তাহলে প্রথম মুখ্য কোয়ান্টাম স্তরে বা প্রথম শক্তি স্তরে ইলেকট্রনের যে চৌম্বক ভ্রামক, সেটাকেই বলা হচ্ছে বোর ম্যাগনেটন। প্রমাণ করো লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্ব পাওয়া গেলে f, এটা পেয়ে যাবে তোমরা, আমার অপটিক্সের ভিডিও ক্লাসে করিয়ে দেওয়া আছে। লেন্স সংক্রান্ত কিছু সমস্যা বলে সেখানে তোমরা পেয়ে যাবে। f = x/m2 - m1 দেখে নেবে। আলোকবাহী তন্তু পেয়ে যাবে, ওখানে অপটিক্যাল ফাইবারের প্রয়োগ জানো তোমরা এখন, যেগুলো কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে। হাইগেন্সের নীতি বিবৃত করা প্রতিসরণের সূত্র ভালো করে করিয়ে দেওয়া আছে আমার, যেটা ব্যতিচারের যে ক্লাস, সেখানে তোমরা পেয়ে যাবে। সুসংগত উৎস কিভাবে তৈরি করা হয়? দুটো ভাবে করা হয়, 12-1।
তোমরা ভিডিও ক্লাসগুলো ফলো করবে, যেগুলো বলছি ওখানে পেয়ে যাবে। দরকার হলে ডেসক্রিপশনে কিছু ভিডিও ক্লাসের লিংক দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে। 12-1 সুসংগত উৎস তৈরি করার দুটো প্রক্রিয়া। সুসংগত উৎস তৈরি করার প্রক্রিয়া। সুসংগত উৎস তৈরি করার প্রক্রিয়া মনে রাখতে দুটো ভাবে করা যায়। একটা হচ্ছে তরঙ্গ মুখের বিভাজন, আর 2 নম্বর হচ্ছে বিস্তার বিভাজন। দুটো ভাবে তাহলে আমরা সুসংগত উৎস তৈরি করতে পারি, একটা তরঙ্গ মুখের বিভাজন দ্বারা আর একটা হচ্ছে বিস্তার বিভাজন দ্বারা। আলোর ব্যতিচার অপবর্তনের পার্থক্য তোমরা বইতেও পেয়ে যাও, প্রত্যেক বইতেই থাকে। আচ্ছা, পটিতত্ত্বের সাহায্যে পরিবাহী অন্তরক অর্ধপরিবাহীর পার্থক্য তোমরা সেমিকন্ডাক্টরের প্রথম যে ভিডিও ক্লাস আছে সেখানে পেয়ে যাবে। ট্রানজিস্টরকে কিভাবে সুইচ হিসেবে ব্যবহার করা হয়, কমন কালেক্টর সার্কিটে কি করা হয় পেয়ে যাবে, করিয়ে দেওয়া আছে। আচ্ছা, 13 অথবা অঙ্কটা করাই। 13 অথবা দাগের অথবাতে একটা অঙ্ক আছে। 10 ভোল্ট একটি অনিয়ন্ত্রিত ভোল্টেজ জেনার ডায়োডের সঙ্গে নিরাপদ সীমায় ন্যূনতম কত রোধ যুক্ত করতে হবে। তাহলে হচ্ছে একটা জেনার ডায়োড আছে, জেনার ডায়োডের রেটিং দিয়েছে 4.7 ভোল্ট, 1 ওয়াট। আর এখানে দিয়েছে হচ্ছে এর সঙ্গে রোধ যুক্ত করতে বলছে আর। জেনার ডায়োডকে আমরা সবসময় রিভার্স বায়াসে যুক্ত করি, তাহলে এটা 10 ভোল্ট, এটা রিভার্স বায়াসে যুক্ত করা হয়েছে। বিপরীত বায়াসে যুক্ত করা হয়েছে। তাহলে দেখো জেনারের পাওয়ার দিয়েছে হচ্ছে 1 ওয়াট আর জেনার ব্রেকডাউন ভোল্টেজ দিয়েছে 4.7 ভোল্ট। তাহলে এখানে কত কারেন্ট যাবে, আই জেনারটা কত হবে P/VZ। P/VZ করে আমরা তাহলে কত পাচ্ছি 1/4.7 অ্যাম্পিয়ার। তাহলে যেহেতু শ্রেণী সমবায় এই কারেন্টের বেশি কারেন্ট যাবে না, তার মানে বাকি যে ভোল্টেজ, তাহলে এর ভোল্টেজটা কত 4.7, তাহলে আর এর ভোল্টেজ কত, অর্থাৎ VR টা কত হবে 10 - 4.7 সমান V সমান হচ্ছে IR। তাহলে এটাকে আমরা লিখতে পারি IZ। এখান দিয়ে তো IZ কারেন্ট যেতে পারে ম্যাক্সিমাম শ্রেণীতে, তাহলে এখানেও IZ যাচ্ছে, IZ * R সমান 10 - 4.7। তাহলে R কত চলে এলো, অতএব উত্তর যেটা শ্রেণীতে 10 - 4.7 বাই IZ কত 1/4.7 ওহম। তাহলে 10 - 4.7 বাই 1/4.7 ওহম। এটা আমরা ক্যালকুলেট করে দেব কত আসছে, এটা আসছে কত। তাহলে দেখো মোট ভোল্টেজ 10, জেনার ব্রেকডাউন হচ্ছে 4.7 মানে কনস্ট্যান্ট, বাকি ভোল্টেজটা কত 10 - 4.7 ভোল্টেজ। তাহলে V সমান IR, তাহলে V সমান IZ। IZ টা কেন, কারণ শ্রেণী সমবায় জেনারেল কারেন্ট যা হবে এর কারেন্টও তাই হবে। তাহলে IZ * JR, আরটা হচ্ছে রোধ, রোধটা তাহলে কত হলো 10 - 4.7 মানে 5.3 * 4.7, এটা উপরে উঠে গেলে 4.7 দিয়ে গুণ 24.9 24.9 ওহম। 24.9 ওহম রোধ আমাদের শ্রেণীতে যুক্ত করতে হবে। এটা উত্তরটা আমরা দেখে নেব। 13 হচ্ছে 4 নম্বর মডেলের কোশ্চেন। ভালো অঙ্কগুলো দিয়েছে, আগের মডেল থেকেও প্রশ্নগুলো ভালো, তো তোমরা দেখতে থাকো। আমাদের কত জানো এটা দেখলাম, ও 13 উত্তরই দেয়নি মনে হচ্ছে। ওই আচ্ছা হ্যাঁ 24.9 আর লিখেছে 25 ওহম প্রায়, ঠিক আছে তাহলে অসুবিধা নেই। আচ্ছা, তারপরে আমাদের কি দিয়েছে, 14 একটা অঙ্ক দিয়েছে। মানে প্রায় 25 ওহম রোধকে ব্যবহার করতে হবে, শ্রেণী সমবায় যুক্ত করে আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা 14 নম্বর কোশ্চেন।
14 নম্বর কোশ্চেন কি বলেছে, একটি জলাশয়ের জলতলে 0.4 মিটার গভীর একটি ছোট মাছ আছে। একজন দর্শক 0.3 ফোকাস দৈর্ঘ্যের একটি অভিসারী লেন্স দিয়ে মাছটিকে দেখছেন। তাহলে এখানে আছে মাছটা, এটা বলে দিয়েছে 0.4 মিটার গভীরে আছে। আচ্ছা, একজন দর্শক 0.3 মিটার দৈর্ঘ্যের অভিসারী লেন্স, 0.3 মিটার দৈর্ঘ্যের অভিসারী লেন্স মানে উত্তল লেন্স সাহায্যে দেখছে, উত্তল লেন্স। লেন্সটি জলতলের থেকে 0.2 মিটার উপরে আছে। লেন্সটি এর ফোকাস দৈর্ঘ্য দিয়েছে 0.3 মিটার মানে 30 সেন্টিমিটার। এটা কত উপরে আছে বলেছে, 0.2 মিটার মানে 20 সেমি উপরে আছে। আচ্ছা আচ্ছা, লেন্সটি জলতলের উপরে 0.2 মিটার উপর, যাতে মাছটি লেন্সের আলোক অক্ষ বরাবর থাকে। হলো, দর্শকের সাপেক্ষে মাছের প্রতিবিম্বের অবস্থান লেখো, জলের প্রতিসরাঙ্ক 4/3। তাহলে দেখো এর যে আপাত গভীরতা, এখান থেকে যদি দেখে এর প্রতিসরাঙ্ক দিয়েছে 4/3, তাহলে মাছের আপাত গভীরতা বায়ু থেকে দেখলে, এটা বায়ু, এটা জল, তাহলে মাছের আপাত গভীরতা কত হবে, d বাই মিউ, এটা d, তাহলে 0.4 বাই 4/3, তাহলে 0.3 মিটার। ঠিক আছে, 0.3 মিটার। তাহলে লেন্স থেকে মাছের আপাত অবস্থানের দূরত্ব, এটা 0.2 প্লাস 0.3, 0.5 মিটার। তাহলে অতএব প্রতিবিম্বের অবস্থান, তাহলে 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f, তাহলে 1/v মাইনাস 0.5, বস্তুর দূরত্ব মাইনাসে, এটাকে নেগেটিভ y ধরলাম, এটা পজিটিভ। এটা হচ্ছে মেরু মানে যেটা আলোক কেন্দ্র তার থেকে 0.5 মিটার এখানে আছে। আপাত অবস্থানটা কত, 0.3 মানে একটু উপরে, 0.3, এটা হলো 0.2, তাহলে টোটালটা কত হলো, টোটালটা হলো 0.5, আর ফোকাল লেন্থ দিয়েছে কত, 0.3। তাহলে 1/v চলে এলো এখান থেকে 1/0.3 মাইনাস 1/0.5, তাহলে v চলে এলো কত, 0.3 গুণ 0.5 বাই 0.2, তাহলে 0.15 বাই 0.20, তাহলে 0.3 গুণ 0.5 ডিভাইডেড বাই 0.2, 0.75 মিটার। তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত হচ্ছে, 0.75 মিটার দূরত্বে। এরপর আমরা নেক্সট প্রবলেমে চলে যাব, 14 অথবা ইয়মের দ্বিরেখা পরীক্ষায় ছিদ্রের মধ্যবর্তী দূরত্ব দিয়েছে, স্মল d দিয়ে দিয়েছে 1 × 10⁻³ মিটার। ছিদ্র থেকে পর্দার দূরত্ব হলো d, পর্দার দূরত্ব d, এটা মনে বার করতে হবে। পর্দাটিকে ছিদ্রের দিকে 0. এই দুটো ছিদ্র S1 S2, দুটো ছিদ্রের দূরত্ব দিয়েছে, পর্দা আছে d দূরত্ব। পর্দাটিকে ছিদ্রের দিকে 0.5 × 10⁻² মিটার সরালে, মানে পর্দাটা এখানে ছিল, এখান থেকে এদিকে সরিয়েছে, মানে d
ক্যাপিটাল ডি। এটা কত? পর্দাটিকে ছিদ্রের দিকে 5 × 10⁻² মিটার সরানো হলো, কাছে আনা হলো। কাছে আনলে ঝালের প্রস্থ কমলো কত? ডি বিটাটা বলে দিয়েছে। বিটা মানে কি? ল্যামডা ডি বাই ডি। কত কমলো? 3 × 10⁻⁵ মিটার। তাহলে ল্যামডা কত? দেখো এই সূত্র থেকে যদি ল্যামডা ডিটা কনস্ট্যান্ট হয় তাহলে ডি বিটা সমান ল্যামডা বাই ডি ইনটু ডি অফ ডি, মানে বিটার যে পরিবর্তন, তাহলে ডি বিটাটা কত বলে দিয়েছে? 3 × 10⁻⁵ সমান ল্যামডা বার করছি, এটা দিয়েছে 1 × 10⁻³ আর ডি এর চেঞ্জ কত বলেছে? 5 × 10⁻²। তাহলে ল্যামডা চলে এলো কত? 3 × 10⁻8 divided by 5 × 10⁻², that is 0.6 × 10⁻6 মিটার বা 6 × 10⁻7 মিটার বা 6000 অ্যামস্ট্রং। তাহলে বিটার পরিবর্তন কিভাবে হতে পারে? পর্দা যদি কাছে আসে তাহলে অবশ্যই পর্দা কাছে আসছে মানে বিটাটা ডি এর সমানুপাতিক, তাহলে পর্দা কাছে আসছে তাহলে বিটাটা কমে যাবে, ঝালের প্রস্থটা কমে যাবে, এবং সেখান থেকে আমরা অঙ্কটা করে ফেলেছি। আচ্ছা 15 নম্বর কোশ্চেনে চলে যাব এবার। আমরা অনেকটাই করে ফেলেছি। নেক্সট আমরা গ্রুপ বি তে যাব। আমি বড় কোশ্চেনগুলো সব সমাধান করিয়ে দিচ্ছি, তোমরা এমসিকিউ এসিকিউ গুলো দেখবে। যদি কোনো সমস্যা হয় সেটা আমাকে মেসেজ মানে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি করে দেবো। 15 এ এমসিকিউ গুলোর উত্তর বইয়ের পেছনে দেওয়া আছে, চেষ্টা করবে, তারপরে দেখে নেবে। মুক্ত ইলেকট্রনের সচলতা বলতে কি বোঝো? মোবিলিটি। মিউ সমান ভিডি ইকুয়ালস টু মিউ ই। আমি জাস্ট ফর্মুলা লিখে দিচ্ছি, ভিডি ইকুয়ালস টু মিউ ই, মানে মিউ সমান হচ্ছে ভিডি বাই ই। মানে একক ক্ষেত্র প্রাবল্যের জন্য যে পরিমাণ অনুপ্রবাহের বেগ সৃষ্টি হয় সেটাই হলো সচলতা। এসআই একক কি হবে? এসআই একক কি হবে? তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, আর ইলেকট্রিক ফিল্ড হচ্ছে আমাদের ভোল্ট পার মিটার। তাহলে কত চলে আসছে? এটা আমাদের মিটার পার সেকেন্ড ইনটু, এটা চলে আসছে আমাদের মিটার পার ভোল্ট, তাহলে মিটার স্কয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স এসআই ইউনিট। তাহলে একক ক্ষেত্র প্রাবল্যের জন্য যে পরিমাণ সচলতা, বাহ্যিক ক্ষেত্র প্রাবল্য একক হলে ইলেকট্রনগুলির যে সচলতার বেগ বা বিচলন বেগ সেটাকেই বলা হচ্ছে ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি। আচ্ছা, একটি পরিবাহীর দুপ্রান্তে ভোল্টেজ ভি থেকে 2v করা হলে ইলেকট্রনের বেগ কতটা পরিবর্তন হবে? মিউ ইনটু ভিডি মানে হচ্ছে, এটা হচ্ছে ভি বাই ডি, ই সমান ডিভিডিএক্স, ভি বাই এল বলি। তাহলে অনুপ্রবাহের বেগ সমানুপাতিক হচ্ছে বিভব পার্থক্য, ভি এর সমানুপাতিক। তাহলে ভিটাকে বলেছে ভি থেকে বৃদ্ধি করে দ্বিগুণ করলে তাহলে কি পরিবর্তন হবে? ভি কে দ্বিগুণ করলে অনুপ্রবাহের বেগ দ্বিগুণ হবে, কারণ সমানুপাতিক। আচ্ছা নেক্সট, একটি সিএরটা, এটা বি হলো। সিএরটা কি বলেছে? একটি পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 1 বর্গ সেমি, আর প্রবাহ মাত্রা দিয়েছে আই দিয়ে দিয়েছে কত? 2 অ্যাম্পিয়ার। আর কি দিয়েছে? ইলেকট্রনের ঘনত্ব n, 6 × 10⁻22 মিটার ইনভার্স 3 সেমি ইনভার্স 3। তাহলে কি বার করতে হবে? অনুপ্রবাহের বেগ VD equals to I by N EA। VD equals to অনুপ্রবাহের বেগের সূত্র কি? I by N EA, তোমরা জানো। তাহলে I টা বসিয়ে দিলাম 2, N টা কত বলেছে? 6 × 10। আচ্ছা এটা একটু বুঝে নিতে হবে, এটা সেমি কিউবে আছে, এটা আমরা মিটার কিউবে যাব। আচ্ছা সেমি কিউব থেকে
যদি আমাদের 1 মিটার কিউব হয় তাহলে সেটা হচ্ছে 100 মানে 10 টু দি পাওয়ার 6 সেমি কিউব। তাহলে 1 মিটার ইনভার্স থেকে যদি যেতে হয় তার মানে যদি আমরা এটাকে তাহলে 1 বাই 10 টু দি পাওয়ার তাহলে 1 ইনভার্স করে দিই 1 বাই মিটার কিউব সমান কত হবে 1 বাই 10 টু দি পাওয়ার 6 সেমি কিউব। তাহলে 10 টু দি পাওয়ার 6 মিটার ইনভার্স 3 সমান 1 সেমি ইনভার্স 3। তাহলে 1 সেমি থেকে 10 টু দি পাওয়ার 6 10 টু দি পাওয়ার 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে মানে সেটা হবে 6 ইনটু 10 টু দি পাওয়ার 28 মিটার কিউব। এটা হচ্ছে 1.6 10 টু দি পাওয়ার -19 ইনটু কারেন্ট বলেছে কত এরিয়া বলেছে 1 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -4 মিটার স্কয়ার। সেমি স্কয়ার মানে হচ্ছে এটা -6 হবে 1 মিটার স্কয়ার মানে 10 টু দি পাওয়ার 6 এটাকে যদি আমরা -6 হয়ে গেলে হবে 16 এটা -6 হবে 1 সেন্টিমিটার সমান হচ্ছে ও না ঠিকই তো ছিল ঠিকই ছিল ওটা ভুলে না ঠিক আছে 22 কত 28 মানে সেমি ইনভার্স -3 আছে এটা তো সেমি স্কয়ার ঠিক আছে 10 টু দি পাওয়ার তাহলে কত হবে -4 হিসাব করবে কত আসছে VD I/A নিয়ে তাহলে কি হলো 1 সেমি ইনভার্স 3 সমান 10 টু দি পাওয়ার 6 মিটার ইনভার্স 3 আর 1 সেমি স্কয়ার সমান হচ্ছে 10 টু দি পাওয়ার -4 মিটার স্কয়ার। গুলিয়ে ফেললে চলবে না সূত্রটা খেয়াল রাখতে হবে ঠিক আছে মিটার স্কয়ার ওকে। এটা তাহলে অ্যানসারটা আমরা করে নিই ক্যালকুলেশন 2 বাই 6 into 10 to the power 28 into 1.6 into 10 to the power -19 into আসছে 10 to the power -4 ছোটটা কথা আছে একটু দেখি তো কমই হবে অনুপাত একটা বড় হয় না ছোট কিছু হয় উত্তরের সময় গন্ডগোল থাকে তো দেখে লাভ নেই। এটা কথা আছে 15 এটা আমাদের আসছে কত 2 পয়েন্ট এটা কিসে দিয়েছে এটা দিয়েছে হচ্ছে মানে মিটারে বের 2.1 10 টু দি পাওয়ার -6 বের হচ্ছে। এখানটাকে আমরা একটু ক্যালকুলেশনটা যদি করি এটা কিসে দিয়েছে পার মিটার কিউবে ছিল তো এই জায়গাটা আমাদের একটু খেয়াল করতে হবে বিষয়টা। তো এটা ক্যালকুলেট করে নেবে কত আছে আমরা ভ্যালুগুলো একবার দেখে নিই ঠিকঠাক আমরা লিখলাম কিনা ওরা উত্তরেও গন্ডগোল করতে পারে। তো আমরা যেটা করেছি আমাদের প্রসিডিওরে কোনো ভুল নেই কারণ 1 সেন্টিমিটার সমান মানে আমরা যদি এরকম ভাবি ধরো আমরা এই সেমি থেকে 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার সেখান থেকে যদি ভাবো তাহলে ব্যাপারটা বুঝতে পেরে যাবে। আচ্ছা তাহলে ওটা কনভার্সনটা খেয়াল রাখতে হবে সেমি কিউব থেকে যদি সেমি কিউব থেকে মিটার কিউবে যেতাম তাহলে 10 টু দি পাওয়ার -6 দিয়ে গুণ করতাম তাহলে সেমি ইনভার্স থেকে মিটার ইনভার্স দিতে গেলে +6 দিয়ে গুণ করতে হবে আর সেমি স্কয়ার থেকে গেলে তো ঠিকই আছে ওটা কোনো সমস্যা নেই ডাউট আমাদের। তাহলে উত্তর কত হলো 2.09 10 টু দি পাওয়ার -6 মিটার পার সেকেন্ড আর -2 দিয়েছে তাও তোমরা একটু ক্যালকুলেশনটা দেখবে আমি উত্তর ভ্যালুগুলো আবার দেখে নিই ঠিক লিখলাম কিনা ভ্যালু লিখতেও ভুল হতে পারে কত নম্বর জানো এটা হ্যাঁ ঠিকই আছে আমাদের উত্তরে গন্ডগোল আছে। এবার চলে আসি অথবা কার্নাফেন কারশফের সূত্র ব্যবহার করে হুস্টন মিজের নীতি পারবে করতে অথবা বিটা একটু দেখি সূত্রগুলো বুঝিয়ে দিচ্ছি তোমরা অঙ্কগুলো করে নেবে প্রায় শেষ আমাদের মডেল কতক্ষণ টাইম আমরা একটু দেখে নিই হ্যাঁ ঠিক আছে 15 অথবা বি একটি পোটেনশিওমিটারের
দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 200 সেন্টিমিটার। ও 200 সেন্টিমিটার দৈর্ঘ্যে নিষ্পন্দ বিন্দু গঠিত হয়। আচ্ছা, একটি পোটেনশিওমিটার তারের সঙ্গে যুক্ত তারে 200 সেন্টিমিটার দৈর্ঘ্যে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল, মানে হচ্ছে এই যে তার হয় পোটেনশিওমিটার, এটা সোর্স। শ্রেণী সমবায়ের সঙ্গে একটা 15 ওহম রোধ যোগ করা আছে আরএস। আরএস হচ্ছে 15 ওহম। নিষ্পন্দ দূরত্ব এইটুকুনি বললাম এক্স। এক্স বলেছে যে 200 সেন্টিমিটার, এখানে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেছে, এটা হচ্ছে ই। আচ্ছা আচ্ছা, প্রথম হচ্ছে 200 সেন্টিমিটার দৈর্ঘ্যে নিষ্পন্দ বিন্দু পাওয়া যায় যদি কোষটির সঙ্গে 15 ওহম রোধ যোগ করা হয়, তাহলে পোটেনশিওমিটার থেকে 100 সেন্টিমিটার 125 সেন্টিমিটার দৈর্ঘ্যে নিষ্পন্দ বিন্দু পাই। তো আচ্ছা, আভ্যন্তরীণ রোধ। আচ্ছা, কি দিয়েছে আমরা? আভ্যন্তরীণ রোধের সূত্র কি জানি? স্মল r ইকুয়ালস টু L2 বাই L1 মাইনাস 1 ইনটু ক্যাপিটাল R। আচ্ছা, L1 টা দিয়েছে কত? L1 টা দিয়েছে 185, L2 দিয়েছে 200, আর দিয়েছে কত ওহম? 15 ওহম। মানটা বসিয়ে দাও, চলে আসে। তাহলে 200 বাই 185 মাইনাস 1 ইনটু 15। ঠিক আছে, তোমরা এটা পোটেনশিওমিটারের সাহায্যে আভ্যন্তরীণ রোধ নির্ণয় বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু হ্যাঁ, এটা কিন্তু ভালো করে দেখবে, আমার ভিডিও ক্লাসেও করিয়ে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে পোটেনশিওমিটারের সাহায্যে কিভাবে আভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে হয়। যদি না পারো আমাকে কমেন্টে জানাবে, আমি একবার বুঝিয়ে দেবো তোমাদের। 1.126 না 1.216 পিএন ডায়োডের পূর্ণ তরঙ্গ একমুখীকরক বর্তনী ভিডিও ক্লাসে করিয়ে দেওয়া আছে। ইনপুট আউটপুট লেখচিত্র করিয়ে 16 বি একটা নট গেট দিয়েছে, যেটা নট, আমি নামগুলো লিখে দিই নট। এখান থেকে এসছে একটা অ্যান্ড গেট, এটা অ্যান্ড, এটা এ, এটা বি, আর এখানে একটা যুক্ত আছে অর গেট, এটা অর। কি বার করতে বলেছে? তার সত্য সারণী আউটপুট কি হবে দেখো। এখান থেকে এ আসছে, মানে এটা হলো এ নট, এ কমপ্লিমেন্ট, এ আসছে বি, তাহলে এটা হলো এ বি, এর কাজ গুণ করা, এ অ্যান্ড বি হলো, আর এর কাজ যোগ করা, তাহলে এ নট অ্যান্ড অর এ অ্যান্ড বি, তাহলে এটা হচ্ছে ওয়াই। তাহলে এর কাজ কি? কমপ্লিমেন্ট করা, এর কাজ গুণ করা, এর কাজ যোগ করা। ট্রুথ টেবিলটা আমরা করে ফেলি। সত্য সারণী, ট্রুথ টেবিল 0 0 0 1 1 0 1 1। আচ্ছা দেখো, যখন দুটোই 0 হবে, এটা 0 তাহলে এটা হবে, এটা y, তাহলে এটা 1। a যখন 0, a যতবার 0 হবে এটা 1, মানে 1ই আসবে। আচ্ছা, a1 b0 হলে 0, দুটো 1 হলে 0। ট্রুথ টেবিল পেলাম এবং আউটপুট পেলাম। আচ্ছা, ফটোডায়োড কি পড়ে নেবে বলে দেওয়া আছে। আচ্ছা, ফটোডায়োডের ভিআই লেখচিত্রও দেখিয়ে দেওয়া আছে ব্যবহার। ফটোডায়োডের ক্ষেত্রে আমাদের যেটা সোলার সেল বা সৌর কোষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডোপিং এর মাত্রা একই থাকলেও পিএন ডায়োড এবং পি টাইপ অপেক্ষা এন টাইপের ক্ষেত্রে পরিবাহিতা বেশি হয়, কারণ কিছুই না, ইলেকট্রনের মোবিলিটি বেশি, হোল তুলনায় ইলেকট্রনের মোবিলিটি বেশি হয় বা সচলতা বেশি হয়, তার জন্য ওটা বেশি পরিবাহিতা, সচলতা বেশি হয়। ইলেকট্রনের সচলতা হোলের তুলনায় বেশি, সেই জন্য পরিবাহিতা বেশি। আচ্ছা, প্রিজমের মাধ্যমে আলোর প্রতিসরণের আপতন কোণের সঙ্গে চ্যুতি কোণের পরিবর্তনের লেখচিত্র জানো তোমরা কেমন দেখতে হয়? আই ডেল্টা লেখচিত্র এরকম দেখতে হবে। এদিকে ডেল্টা, এদিকে আই। এটা হচ্ছে কোশ্চেন দাগ হচ্ছে 17টা আমি একটু বলে দিচ্ছি এখানে। আই ডেল্টা লেখচিত্র এটা। আচ্ছা, চ্যুতি কোণের পরিবর্তন লেখচিত্র দেখো। আচ্ছা, বিয়ের অঙ্ক 17 একটা বিয়ের অঙ্ক দিয়ে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র।
প্রশ্নপত্রে অনেক জায়গায় কি হয়, আমাদের টেস্ট পেপারের ক্ষেত্রেও দেখা যায় বেশ কিছু উত্তর ভুল থাকে। তো তোমরা তোমাদের বইগুলো একটু ফলো করবে, যেভাবে কনভার্সনগুলো দেখাচ্ছি দেখে নেবে ঠিক করে। আচ্ছা 17 বি, 17 এ এটা 17 এ আই ডেল্টা লেখচিত্র প্রিজমের। এদিকে এখানে তোমরা লিখে দিতে পারো, এখানে একটা I1, এটা I2, এদিকে আমরা I প্লট করেছি, আর এটা ডেল্টা। এখানে লিখতে পারো ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A। এই সমীকরণ থেকে আমরা ছোটটা এঁকেছি। আচ্ছা এবার হচ্ছে 17 বি, একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য এবং অভিনেত্র অবজেক্টিভ লেন্সের ফোকাস বলেছে 1 সেমি, আইপিস লেন্সের ফোকাস বলেছে 5 সেমি। এই হলো অবজেক্টিভ লেন্স, এই হলো আইপিস লেন্স। এখানে অবজেক্ট থাকবে, প্রতিবিম্ব তৈরি হবে, প্রতিবিম্বটাকে বস্তু হিসেবে ধরে ফাইনাল একটা প্রতিবিম্ব তৈরি হবে। জাস্ট রাফলি একটা দেখালাম, আর বড় দেখাতে হবে। অবজেক্টিভ এটা হলো ইউ অবজেক্টিভ, এটা হলো ভি অবজেক্টিভ, এটা হচ্ছে ইউ ই, এটা হচ্ছে ভিই। এর ফোকাস এফও আর এফই দেওয়া আছে। আচ্ছা অভিলক্ষ্য থেকে 1.1 সেমি দূরে একটি বস্তু, মানে ইউওটা দিয়েছে 1.1 মিটার 1 সেমি দূরে একটা বস্তু রাখা হলো। অন্তিম প্রতিবিম্ব চোখ থেকে 25 সেমি দূরে, মানে ভিইটা দিয়েছে 25 সেমি বলে লেন্স দুটির মধ্যবর্তী দূরত্ব কত? এইটা দূরত্ব মানে হচ্ছে এটা এল, তাহলে এল কত? ভিও প্লাস ইউটা বার করতে হবে। তাহলে আমরা প্রথমে ইউজ করব 1/ভিও প্লাস সদ্বিম্বর ক্ষেত্রে 1/ইউ সমান 1/এফও। এটা অ্যাকচুয়ালি মাইনাস হয়ে গেছে, এদিকটা মাইনাস এদিকটা প্লাস। তাহলে 1/ভিওটা এখান থেকে বার করি, মানে ভিওটা বার করব, তাহলে 1/ভিও প্লাস 1/ইউটা কত বলেছে? 1.1, আর এফওটা বলেছিল 1, মানে ভিও পেয়ে যাব, ভিও পাবে। আবার এটার ক্ষেত্রে কি পাচ্ছ? 1/ভিই মাইনাস 1/ইউই সমান 1/এফই। ভিটা কত? -25, এদিকে বলেছে, এটার প্লাস এটা মাইনাস, মাইনাস ইউইটা কত? ইউই বার করব, 1/এফই কত বলেছে? 5, এটা মাইনাসে বসালাম কারণ মাইনাসে আছে। এফই কত বলেছে? 5, এখান থেকে পাবে ইউই। দিয়ে এটা করার পর এলটা বার করবে, লেন্স দুটির মধ্যবর্তী দূরত্ব। তাহলে প্রথম বাঁ দিকে যে সম্পর্ক লিখেছি সেখান থেকে বার করে নেবে হচ্ছে কোনটা? সেখান থেকে বার করবে ভিও, ডান দিক থেকে বার করবে হচ্ছে ইউই, যোগ করবে, লেন্স দুটোর মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাবে। আচ্ছা একটি অনুবীক্ষণ যন্ত্র, এই অনুবীক্ষণ যন্ত্রের কৌণিক বিবর্ধন কত? এম হবে হচ্ছে ভিও বাই ইউও 1 প্লাস ডি বাই এফ, বসিয়ে দেবে, চলে আসবে। এটা হচ্ছে কৌণিক বিবর্ধন। সূত্র লিখে দিলাম, কৌণিক বিবর্ধনটা নির্ণয় করে নেবে। একটি পূর্ণ প্রতিফলক প্রিজমকে কিভাবে 180 ডিগ্রি চ্যুতি করা হয় জানো কিভাবে? এই পূর্ণ প্রতিফলক প্রিজমটাকে যদি আমরা এইভাবে রাখি, আলো পাঠালাম, এদিকে গেল, এদিকে ফিরে এলো, তাহলে এখানে চ্যুতি করেছে কত? 90, এখানে চ্যুতি করেছে 90, তাহলে 180 ডিগ্রি। একটা অবজেক্টকে রাখলে এইভাবে ইমেজটা উল্টো করতে হবে, তাহলে বস্তুর প্রতিবিম্বটা ঘুরে যাবে। আচ্ছা প্রতিবিম্ব দেখাও ছবি, ঠিক আছে। তো প্রশ্নগুলো আমি আজ করলাম, এমসিকিউ এসিকিউ গুলো তোমরা করবে। করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আজকে অবধি বলেই শেষ করছি, পরের দিন আমরা টেস্ট 5 শুরু করব, খুব শীঘ্রই চেষ্টা করছি করানোর। সময় বার করাটা খুবই মুশকিল, তাও পুরোটা করিয়ে দিলাম। তো কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। 4 নম্বর মডেল আজকে এখানে শেষ হলো।